স্বাগত। এখন দুপুরের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাইম আবির এবং আমি ইসরাত মুক্তি। और मल्टी सेक्टोरल अप्रोच को आगे बढ़ाएगा। कैपेसिटी बिल्डिंग के लिए एक सकारात्मक अप्रोच ले सकते। Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections. আবির, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের উপরই জোর দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং ভারতে অনুষ্ঠিত আজকে যে তরুণদের প্ল্যাটফর্ম রয়েছে গ্লোবাল সাউথ সামিট, সেখানে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই সময় বাংলাদেশের যে গণ অভ্যুত্থান নতুন করে তৈরি হয়েছে সেটি দেখবার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আহ্বানও তিনি জানিয়েছেন। এ নিয়ে এখন দুপুরে রয়েছে বিস্তারিত। চাকরি স্থায়ী করতে হবে, এই দাবিতে আমরা সকল ঐক্যবদ্ধ এই জায়গায় সমবেত হয়েছি। আমাদের কথায় কথায় চাকরি চলে যায়, এই দাসত্বের মতো আর থাকতে চাই না। সরকারের দায়িত্বে থাকতে চাই, কোনো ঠিকাদারের দায়িত্বে না। আমরা শোষিত নিপীড়িত হতে চাই না। আমরা এই বৈষম্য চাই না। একই প্রতিষ্ঠানে ওনারাও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি, অথচ আমরা মধ্য সুবিধাভোগী লোকদের দ্বারা নির্যাতিত। মুক্তিশ, রাজধানীর শাহবাগকে একেবারে সমস্ত আন্দোলন সংগ্রামের আতুরঘর বলা হয়। বড় বড় আন্দোলন কিন্তু এখান থেকেই মূলত আন্দোলনটি শুরু হয় এবং এবার কিন্তু শাহবাগে জড়ো হয়েছে তৃতীয় আর চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। তারা মজুরি ভিত্তিক চাকরি স্থায়ীকরণের দাবি জানাচ্ছেন তারা। এ নিয়েও এখন দুপুরে রয়েছে বিস্তারিত। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে জোর দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারতে অনুষ্ঠিত তরুণদের প্ল্যাটফর্ম গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদীকে। ভারতের এ সময় 1952 সালে ভাষা আন্দোলনে ছাত্রদের ভূমিকা মনে করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, 7 দশক পর গণতন্ত্র, মানবাধিকার আর সাম্য ফিরিয়ে আনতে দ্বিতীয় অভ্যুত্থান করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। জানান, নির্বাচনী পদ্ধতি পরিবর্তনের পাশাপাশি বিচার বিভাগ, স্থানীয় সরকার, গণমাধ্যম, অর্থনীতি আর শিক্ষা ব্যবস্থায় সংস্কারের উপর জোর দিচ্ছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে যে পরিবর্তনের হাওয়া বইছে সেটি দেখার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকায় আমন্ত্রণ জানান তিনি। সম্মেলনে তরুণদের উদ্দেশ্যে নোবেলজয়ী ডক্টর ইউনূস বলেন, তরুণদের চাকরির পাশাপাশি উদ্যোক্তা হবার ভাবনাও থাকা উচিত। Our young generation have impressed upon the people of their aspirations for a revolutionary change, restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. Just because they are prepared by an education system in all our countries to get ready for jobs, their creative capacities are forgotten. Yet, all human beings are born as creative beings. They are natural entrepreneurs. But our education systems and financial system are built only for creating job seekers and providing jobs for them. We have to redesign our system. We hope we can do it together in the Global South, which is rich with fantastically creative young population. Combining entrepreneurship with social business can create miracles. রাজধানীর হাসপাতাল মর্গের সামনে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে স্বজন হারানোদের ভিড়। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেকেই ভাসছেন অথই সাগরে। পরিচয় শনাক্ত না হওয়ায় মর্গে বেড়েছে অজ্ঞাত মরদেহের সারি। জুলাই মাসে আগের মাসের তুলনায় প্রায় দ্বিগুণ নাম পরিচয়হীন মরদেহ দাফন করেছে আঞ্জুমানে মফিদুল ইসলাম, যাদের অধিকাংশ শরীরে রয়েছে গুলির চিহ্ন। দেলোয়ার দোলন জানাচ্ছেন বিস্তারিত। মমতাজের এ আহাজারি যেন থামছেই না। 9 দিন পর খোঁজ মিলেছে স্বামী আমানতুল্লাহর, তাও জীবিত নয়, মৃত। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়েছে তার শরীর। আমানত মমতাজ দম্পতির গ্রামের বাড়ি কুমিল্লায় হলেও থাকতেন নারায়ণগঞ্জে।
সেদিন জরুরি কাজে বাইক নিয়ে বের হয়ে আর খোঁজ মেলেনি। তার এমন মৃত্যুতে 4 সদস্যর পরিবারকে ভাসিয়েছেন অথৈ সাগরে। আমার মেয়েরা তো চাটা দেখতে পারবো না। আমার মেয়েটা আসার সময় বলছে বাবাকে ফেলে নিয়ে আইসো, বাবাকে আনতে যাচ্ছ? আমি বললাম যে হ্যাঁ আনতে যাচ্ছি। রাজধানীর হাসপাতালের সামনে প্রতিদিন এমন অনেকেই ভিড় করছেন যাদের স্বজন হারিয়েছে ছাত্র আন্দোলনে। এ যেমন রাজশাহীর চারঘাটের পরানপুর হাট এলাকার বাসিন্দা অটো চালক জাকির হোসেন। রাজধানীর কামরাঙ্গীচর থেকে রিকশা নিয়ে বের হয়ে আর ফেরেননি গ্যারেজে। রিকশা বাড়াইছে, এখন পর্যন্ত ওনার খুঁজি পাওয়া যাচ্ছে না। তা আমরা সেই পর্যন্ত খুঁজতে আইছি, এলাকায় পাচ্ছি না। মেডিকেলে মনে হয় 2-3 ঘন্টা ধরে খুঁজতেছি, মানে প্রতিটা গলি গলি খুঁজতেছি, কেউ খোঁজ দিতে পারছে না। এর বিপরীত চিত্র রয়েছে রাজধানীর মর্গগুলোতে। আন্দোলন ঘিরে বেড়েছে অজ্ঞাত মরদেহের সারি। স্বজনদের খোঁজ না মেলায় ঠাঁই হয়েছে বরফের ঘরে। 17 জুলাই থেকে 6 আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় 186 জনের মৃত্যু হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে 18 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত প্রাণ হারিয়েছেন 41 জন। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে প্রাণ হারায় আরও 3 জন। সরকার পতনের 1 দফার আন্দোলনে সহিংসতায় নিহত অজ্ঞাত 20 জনের মরদেহ পড়ে আছে রাজধানীর 2 হাসপাতালের 3টি মর্গে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রয়েছে 17টি। শেরেবাংলা নগর ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রয়েছে 3টি মরদেহ। মর্গে দায়িত্বরতরা জানান, একসঙ্গে এত সংখ্যক ক্ষত-বিক্ষত মরদেহ দেখার অভিজ্ঞতা নেই তাদের। এছাড়া মরদেহ ফুলে ও পচে যাওয়ায় চেনার কোনো উপায় নেই। যখন আমরা ক্ষত-বিক্ষত দেখেছি আমাদের নিজের কাছে খারাপ লাগছে, ভবিষ্যতে যেন এমন না হয়। লাস্ট যারা পাইছে তারা লুয়ে চলে গেল, আর বাকিটা যেটা আইছে আমার এখানে কয়টা আইছে কোনো গোনা নেই। কেউ এখানে মাথায় গুলি খাইছে, কেউ বুকে গুলি খাইছে, এরকম মানে অনেক। ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ বলছেন, অজ্ঞাত এসব মরদেহ শনাক্তে পিবিআই-এর সাহায্য নেওয়া হবে। আঙ্গুলের ছাপ সংগ্রহ করেও পরিচয় শনাক্ত না হলে অজ্ঞাত হিসেবে দাফন করা হবে। অনেক লাশ আমরা পেয়েছি, গুলিবিদ্ধ লাশ ছিল, তারপরে বিটিং মানে মাস বিটিং যেরকম বলে যে পিটানো এরকম লাশ ছিল, হেড ইনজুরি লাশ ছিল। 16টা অজ্ঞাত লাশ আমরা পেয়েছি। তার মধ্যে 8টার অটোপসি হয়ে গেছে, আর বাকি 8টা এখনো অটোপসি হয়নি। প্রতি মাসে গড়ে 45টি নাম পরিচয়বিহীন মরদেহ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। তবে গত মাসে ছাত্র জনতার আন্দোলনের সময় 81টি মরদেহ দাফন করে সংগঠনটি। অধিকার আদায়ের এই আন্দোলনে নিহতরা অনুপ্রেরণা হয়ে থাকবেন বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের ক্রিয়া উপদেষ্টা। যারা আমাদের এই আন্দোলনে শহীদ হয়েছেন তারাই একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন, এবং তাদের প্রতিনিধি হিসেবেই এই বাংলাদেশ সরকারে আমরা আছি, এবং শহীদ পরিবাররাই এদেশের শ্রেষ্ঠ পরিবার বর্তমান সময়ে। সহিংসতায় আহতদের চিকিৎসায় সরকারি সব ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে নিহতদের পরিবারের সচ্ছলতা ফেরাতেও নেওয়া হয়েছে পরিকল্পনা। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সকল দায়িত্ব সরকারের, আর যারা নিহত হয়েছে তাদের পরিবারের সকলের দায়িত্ব সরকারের। কাজে আমরা আমাদের ডাটাবেসটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আমরা যতগুলো হাসপাতাল ছিল 100% বলতে পারবো না, সরকারিগুলো মোটামুটি আমাদের হাতে চলে আসছে। তরুণদের এই আন্দোলনের অর্জনে আত্মত্যাগকারীদের যথাযথ সম্মান জানানোর পাশাপাশি রাষ্ট্র সংস্কারে মনোযোগী হওয়ার তাগিদ সবার। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। আন্দোলন সংগ্রাম সহ পৃথিবীর সকল লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষের পাশাপাশি অবদান ছিল নারীদেরও। এর বাইরে নয় বাংলাদেশও। এবারের বৈষম্য বিরোধী আন্দোলনে নারীরা ছিলেন অদম্য ও অপ্রতিরোধ্য। সেই সব নারী শিক্ষার্থীদের সংগ্রামের দিনগুলোর কথা তুলে ধরেছেন মেহেরি নানি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ ছিল এবার চোখে পড়ার মতো।
বিপ্লবের স্লোগানে উচ্চকিত কণ্ঠস্বর যেমন ছিল, তেমনি রাস্তায় দেয়ালে গ্রাফিতি, চিত্রাঙ্কনেও ছিল কাঁধে কাঁধ মেলানো উপস্থিতি। বৈষম্য বিরোধী আন্দোলনে সাম্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল এটিও। 17 তারিখ যখন বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ ঘোষণা করা হয়, ছেলেরা দুপুর থেকেই হল ছেড়ে যাওয়া শুরু করে, কিন্তু আমরা যে 5 হলের মেয়েরা ছিলাম তারা কিন্তু হল একদম দাঁত কামড়ে হলে পড়েছিলাম। ছেলেদের একটা গণগ্রেফতারের ভয় ছিল, ছেলেদের উপর নির্যাতনটা অনেকখানি বেশি হচ্ছিল। এখানে মানে নারীদের একটা বিশাল পার্টিসিপেশন, সব মেয়েরাই আস্তে আস্তে সে যে জেলা শহরে থাকে সেখানে প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করা শুরু করে। আমি যেহেতু ঢাকায় ছিলাম, আমি ঢাকার আশপাশের প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করা শুরু করি। এই ধরনের আস্তে আস্তে মানুষ যখন তার ভয়টা ভেঙে একটু একটু করে বের হইতে থাকে, তখন কিন্তু একটা গতি তৈরি হয়ে যায়। নারীদের অংশগ্রহণ অভূতপূর্ব ছিল, সবাই নিজের বোনের মতো সবাই সবার পাশে থেকেছে। আর আমি যতদূর দেখেছি ভেতরে সবাই খুব আগ্রহী ছিল যে সমতার সংগ্রামটা যেন সফল হয়। সমন্বয়কদের ডাকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা সাড়া দিয়েছেন দারুণভাবে। বুলেট বোমার সামনে ছিলেন নির্ভীক, নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। আমাদের ওপর যখন গুলি করা হচ্ছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা টিয়ার শেল ছুটছে, সাউন্ড গ্রেনেড ছুটছে, আমরা আসলে দৌড়ে পালানোর চেষ্টা করছি, আসলে সেখান থেকে বাঁচার আর কোনো উপায় নেই। মেয়ে হিসেবে কোনো ছাড় পাওয়া যায়নি। আমরা ছিলাম নিরস্ত্র, আমরা সাধারণ শিক্ষার্থী ছিলাম, আমরা যৌক্তিক দাবি নিয়ে দাঁড়িয়েছিলাম। যখন বড় বড় ইট পাটকেল দিয়ে মেয়েদেরকে আঘাত করা হচ্ছে, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, তো এখন পর্যন্ত আমি ওই ট্রমা থেকে উঠতে পারি না। পুলিশ অ্যাটাক করতেছিল, তারপরে ছাত্রলীগের নেতারা অ্যাটাক করতেছিল, তারপরে ওনারা ভাড়া সন্ত্রাস নিয়ে অ্যাটাক করছিল। শুধু যে আমাদের ভাইদের উপর অ্যাটাক করা হয়েছিল তা না, আমাদের বড় বোনদের উপর অ্যাটাক করা হয়েছিল। কোটা পুনর্বহালের বিরুদ্ধে প্রতিবাদ থেকে আন্দোলনে রূপ নেওয়ার এই মিছিলে ঘরের বাধাও সহজেই ডিঙিয়েছেন অংশ নেয়া মেয়েরা। আমাদেরকে যেটা বলা হতো যে লেখালেখি করা যাবে না, মানে স্বাভাবিকভাবে ওনারা একটু চিন্তিত ছিল। আর বিশেষ করে মেয়ে যেহেতু আমি, কারণ ছেলেদেরকে ধরে নিলে দেখা যায় ওদেরকে মারবে হয়তো, বাট মেয়েকে নিলে আমার একটু সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা ঝুঁকি থাকে। তখন আমি জোর করে বলেছি যে আমার নামে মামলা হবে, আমাকে ধরে নিয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। এটা মেনে নিয়েই আমি এখানে এসেছি, মাঠে নেমেছি। এখন আমি এটা মেনে নিয়ে এসেছি, এখন তোমরা মেনে নাও। এরপরে যদি তোমরা পারো, মনে হয় আমাকে সাপোর্ট দিবা তাহলে দাও, আর যদি না দিবা মনে হয় তাহলে বলো, আমি বাসা থেকে বের হয়ে যাব, আমি কোথায় থাকবো কেউ জানবা না। এইচএসসি ক্যান্ডিডেট, তারপর আমরা জানি সামনে আমাদের এক্সাম শুরু, সামনে অনেক বোমা, পুলিশের ওপেন ফায়ার করা হয়েছে। এগুলোর ভিতরে আমরা এক্সামের ভয় না করে আমরা স্বাধীন দেশের জন্য এগিয়ে গেছি। গণজমায়েতে নানান রকম হেনস্থার শিকার হওয়ার তিক্ত অভিজ্ঞতা এদেশের নারীরা পেয়েছেন অসংখ্যবার। তবে এবারের লাখো মানুষের আন্দোলনেও এ ধরনের অপ্রীতিকর ঘটনার মুখে পড়তে হয়নি কাউকে। আন্দোলন আমরা যাদের সাথে করেছি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা করেছি, তাদের কাছ থেকে আমরা কোনো রকম হ্যাসেল পাইনি। কিন্তু আমরা হয়তো বা বাইরের লোকদের থেকে আমরা হ্যাসেল করেছি, যেমন পুলিশদের থেকে হ্যাসেল করেছি, লীগের থেকে হ্যাসেল করেছি। দেখা গিয়েছে টোকাই ছেলে মেয়ে যারা ভাড়া করে এনেছে তাদের থেকে আমরা হ্যাসেল অনেক সাফার করেছি। যখন পুলিশ অথবা ছাত্রলীগের কর্মীরা যখন আমাদের উপর হামলা চালিয়েছে, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর হামলা চালিয়েছে, তারা উল্টো আমাদেরকে তাদের মাঝে নিয়েছে। তারা বলছে যে আপুদেরকে সাইড করে দাও, অথবা এই আপুটার সমস্যা হচ্ছে তাকে এই সাইডে নিয়ে দাও। তারা খুবই হেল্পফুল ছিল। কিন্তু অপরদিকে আমাদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমাদের পুলিশদের। আমরা যাদের উপর আমাদের নিরাপত্তার দায়িত্ব দিয়ে রেখেছি, তারাও যদি আমাদের উপর এরকম হামলা করে, তাহলে আমাদের তো মনে হয় না যে আমরা সেভ আছি। নারী পুরুষ সবার সম্মিলিত অংশগ্রহণে রচিত হয় ইতিহাস। পতন হয় শেখ হাসিনা সরকারের। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যেভাবে বলেছিলেন, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ঠিক একইভাবে স্বৈরাচারী শাসনের হাত থেকে মুক্তি এনে দিতে সমভাবে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের নারী পুরুষ। আর সবার হাত ধরে আসে পরম কাঙ্ক্ষিত বিজয়। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। দেশ থেকে অর্থ পাচার করে কানাডার বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে বেগমপাড়া। গেল 1.5 যুগে অন্টারিও সহ প্রায় প্রতিটি প্রদেশে বাড়ি গাড়ি সহ বহু ব্যবসা প্রতিষ্ঠানেরও মালিক হয়েছেন তৎকালীন ক্ষমতাসীনরা।
গড়ে তুলেছেন আলাদা এক রাজ্য। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের মুখে সেখানে নতুন নতুন মানুষের আনাগোনা বাড়তে থাকে। ক্ষমতা হারানোর পর সে আনাগোনা বেড়েছে কয়েক গুণ। কানাডা থেকে সৈয়দ ইফতেখার জানাচ্ছেন বিস্তারিত। কানাডায় কয়েক মিলিয়ন সম্পত্তির মালিক বাংলাদেশিরা। কোনো কোনো ক্ষেত্রে টাকার অঙ্কে যা 30 থেকে 50 কোটির ঘরে। স্ত্রী এবং সন্তানদের নামে কিনে রাখা হয় আলিশান বাসাবাড়ি, যেন ক্ষমতার পালা বদলে হওয়া যায় স্থায়ী। অন্টারিও প্রদেশে লাখো বাংলাদেশির বাস, যাদের বেশিরভাগই থাকেন টরন্টোর আশপাশে। এর মধ্যে বাংলাদেশ থেকে অর্থ পাচার করে গড়ে তোলা প্রাসাদসম বাড়ির কারণে সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে পরিচিত টরন্টোর বেগমপাড়া। এই শব্দটি আসে ভারতীয় প্রামাণ্যচিত্র বেগমপুরা থেকে। কালের বিবর্তনে অন্টারিও ছাড়িয়ে দেশের দুর্নীতিবাজদের বেগম নিবাস গড়ে উঠেছে অন্যান্য প্রদেশেও। কানাডাতে অন্টারিওতে শুধুমাত্র বেগমপাড়ায় না, বিভিন্ন প্রদেশে বিভিন্ন ধরনের পাড়া গড়ে উঠেছে। আমাদের দেশের চোরাচালানকারীরা তাদের দ্বারা অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে এই দেশে টাকা পাচার করছে এবং তাদের সেকেন্ড হোম তৈরি করছে। আমি আশা করব আমাদের দেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এই ব্যাপারে নিশ্চয়ই কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। গেল 1.5 দশকে রাজনীতিবিদ, সরকারি আমলাসহ বাংলাদেশের ক্ষমতা সংশ্লিষ্ট ব্যবসায়ী ও মানুষজন সেকেন্ড হোম তৈরি করেছেন কানাডায়। সন্তানদের পড়াশোনা করাচ্ছেন নামি দামি প্রতিষ্ঠানে, প্রতি প্রান্তিকে, যেখানে খরচ হচ্ছে লাখ লাখ টাকা। বিনিয়োগ ভিসায় স্থায়ী হওয়ার সুযোগ নিয়েছেন অনেক বাঙালি। অধিকাংশই নগদ অর্থে বাড়িসহ কিনেছেন নানা স্থাপনা। অন্টারিও প্রদেশের শহর মিসিসাগা, হ্যামিল্টন, গুয়েলফ, লন্ডন ও লেক অন্টারিওর আশপাশের উপশহরগুলোর বিশাল আকৃতির অট্টালিকা বা লেকশোর অ্যাপার্টমেন্ট কিনে তথাকথিত স্বর্গ গড়ে তুলেছেন দুর্নীতিবাজরা। রিসেন্ট ঘটনা পরিক্রমে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে বাংলাদেশি আসছে এবং তারা বিভিন্ন মাধ্যমে টাকা পয়সা নিয়ে আসছে। নট অনলি বাড়ি, তারা অনেক জায়গাতে দেখা গেছে যে $1 মিলিয়ন পেট্রোল পাম্প এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও এই অবৈধ টাকার মাধ্যমে তারা ক্রয় করেছে। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর হিসেবে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে 64,000 কোটি টাকা পাচার হচ্ছে। সেই হিসেবে গেল 15 বছরে পাচার হয়েছে প্রায় 10 লাখ কোটি টাকা। অনেক ক্ষেত্রে টাকাগুলো দুবাই একটা সোর্স এবং সিঙ্গাপুর একটা হাব এবং সোর্স হিসেবে ইউজ হয়। তখন তারা করে কি, দুষ্কৃতিকারীরা টাকাগুলোকে ধরেন প্রথমে একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে, সেখান থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে, এরপরে আস্তে আস্তে তারা কানাডা বা USA বিভিন্ন দেশে নিয়ে যায়, যাতে করে টাকাগুলোর অরিজিনাল সোর্স অথবা মাদার সোর্স যেটা, সেটা আইডেন্টিফাই করতে প্রবলেম হয়। এখনও কানাডার বড় 3-4টি ব্যাংকে বাংলাদেশিদের লাখ লাখ ডলার জমা থাকতে পারে বলে ধারণা প্রবাসী অর্থনীতিবিদদের। মনে করা হয় যার পুরোটাই বাংলাদেশের অপ্রদেশিত অর্থ বা কালো টাকা। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ের ভিত্তিতে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। প্রতিষ্ঠানে বেতন বৈষম্য থেকে শুরু করে অন্যান্য সুবিধা বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ তাদের। শিগগিরই আউটসোর্সিং প্রথা বাতিলের দাবি কর্মচারীদের। রকিবুল রাহাত জানাচ্ছেন বিস্তারিত। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শূন্য পদের ভিত্তিতে কয়েকটি পদ্ধতিতে নিয়োগ দিয়ে জনবল পূরণ করা হয়। সেক্ষেত্রে 16 থেকে 20তম গ্রেডে অধিকাংশের নিয়োগ হয় আউটসোর্সিং প্রক্রিয়ায়। এই পদ্ধতিতে সারা দেশের সকল দপ্তর, অধিদপ্তর ও প্রতিষ্ঠানে প্রায় 8.5 লাখ জনবল কর্মরত। দেশে পট পরিবর্তনের পর কয়েকটি প্রতিষ্ঠানে 1000-এর বেশি আউটসোর্সিং কর্মচারীরা শনিবার সকাল থেকে জড়ো হন রাজধানীর শাহবাগ চত্বরে। স্লোগানে স্লোগানে তুলে ধরেন তাদের দাবি দেওয়া। এ সময় স্ব প্রতিষ্ঠানে স্থায়ী পদে চাকরিরতদের সঙ্গে বেতন বোনাসের বৈষম্যের কথা তুলে ধরেন তারা। জানান অনিশ্চিত ভবিষ্যতের কথাও। আমরা কোনো বৈশাখী ভাতা, উৎসব ভাতা, কোনো ভাতা পাই না। বয়স শিথিল করে সকলকে রাজস্বকরণ করতে হবে। আমরা সরকারের দায়িত্বে থাকতে চাই, কোনো ঠিকাদারের দায়িত্বে না। 5 থেকে 6 মাস, 1 থেকে 1.5 বছর পর বেতন আটকা থাকে। আমাদের বেতন দিবে সরকার, মাঝখানে মধ্য সুবিধাভোগী তৃতীয় পক্ষের কি দরকার? সরকারের কাছে একটা দাবি করতে চাই, সেই দাবিটা হলো আমাদের সবারকে স্থানীয়করণ করতে হবে, জাতীয়করণ করতে হবে। এমন পরিস্থিতিতে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগের অবসান চান তারা। দাবি তোলেন চাকরি স্থায়ীকরণের। যেমন আমরা
বোনাসও পাই না, কিচ্ছু না। এভাবে আমাদের সংসার চালাতে খুব কষ্ট হয়। আজকের এই বৈষম্য বিরোধী বাংলাদেশে যদি এই অবস্থা হয়, সবচেয়ে বড় বৈষম্যের শিকার আমরা। 10 গ্রেড 9 গ্রেড তারা কোম্পানির সকল সুযোগ সুবিধা পেনশনও তো সব কিছু পাবে, তাহলে আমরা কেন পাবো না? আমাদের কথায় কথায় ধমক দেওয়া হয়েছে, চাকরি নাই। 2018 সালে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা জারি হলেও বৈষম্য দূর হয়নি বলে দাবি তাদের। তাই তৃতীয় পক্ষের মাধ্যমে নয়, সরাসরি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে অন্তর্ভুক্ত হতে চান আউটসোর্সিং চাকরিজীবীরা। রকিবুল রাহাত, এখন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, চিকিৎসার জন্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হবে। সুস্থ হয়ে দেশে ফিরে আগামীতে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজ শেষ করার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা। এই সরকার এই মহান নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে চিকিৎসা দেয় নাই। আশা করব শীঘ্রই আমরা তাকে বিদেশে পাঠাতে পারবো। তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে দেশে আসবেন এবং আগামী দিনে নির্বাচনের পরে এই দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। আপনার যে দায়িত্ব, পুলিশের দায়িত্ব, সেটি সঠিকভাবে পালন করে জনগণের পুলিশ বাহিনী হওয়ার চেষ্টা করেন। সুতরাং আমরা তাদেরকে আজ থেকে আশা করব তারা জনগণের পুলিশ বাহিনী হবে। আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব যাতে আইনের শাসন আবার প্রতিষ্ঠিত হয়। এখন দুপুরের সময় হলো, ছোট্ট একটা বিরতি নেবার। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। ভারত এখনও 40% বাড়তি শুল্ক প্রত্যাহার না করায় দেশের বাজারে কমছে না পেঁয়াজের দাম। তবে কিছুটা কম দামে মিলছে পাকিস্তানি আর চায়না পেঁয়াজ। গেল এক সপ্তাহ ধরে দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে পর্যাপ্ত পরিমাণে ঢুকেছে চায়না ও পাকিস্তানি পেঁয়াজ। আদাও আসছে প্রতিনিয়ত। পর্যাপ্ত সরবরাহ থাকায় দামও কমেছে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত। শোয়েব রহমান জানাচ্ছেন বিস্তারিত। খাতুনগঞ্জের বাজারে ভারতীয় পেঁয়াজের আধিপত্য সবসময়ই। বিশেষ করে চট্টগ্রামের মানুষ এই পেঁয়াজটি পছন্দ করে। তবে গেল এক বছর ধরেই ভারতীয় পেঁয়াজের দাম স্বাভাবিকের চেয়ে দ্বিগুণের বেশি। মূলত গেল বছর আগস্টে ভারত পেঁয়াজ রপ্তানিতে 40% বাড়তি শুল্ক আরোপ করে। এরপর থেকেই আমদানিতেই এই পেঁয়াজের দাম বেড়ে গেছে। দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম বেশি হওয়ায় অনেকেই বিকল্প খুঁজছিলেন। কিছু ব্যবসায়ী সে সময় পাকিস্তান, চায়না থেকেও পেঁয়াজ আমদানির উদ্যোগ নেন। অবশেষে সেসব পেঁয়াজ বাজারে এসেছে। বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজের চেয়ে কম দামে। চাহিদাও বেশ ভালো। চাহিদা এখন পাকিস্তানটা একটু বেশি, যেহেতু রেটে কম পাচ্ছে। আর আমাদের ভারতীয় পেঁয়াজ তো এখানে আপনার একটু দাম বেশি, সেই হিসেবে পাকিস্তানি পেঁয়াজটা একটু চাহিদা বেশি। দাম কমেছে আদারও। রাজনৈতিক পট পরিবর্তনের পর ধীরে ধীরে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক হতে শুরু করায় বেড়েছে পণ্য সরবরাহ। প্রতিদিনই নতুন পণ্য ঢুকছে বাজারে। সরবরাহ বাড়ায় পণ্যটির দাম কমেছে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত। খাতুনগঞ্জে আদার দাম বর্তমানে 210 থেকে 220 টাকা। সপ্তাহে 220 টাকা 25 টাকা বিক্রি করছে। এগুলো এখন আপনার 215 টাকা কোয়ালিটি অনুযায়ী। স্থিতিশীল আছে রসুনের বাজার। পর্যাপ্ত আমদানি আছে, তবে বেচা বিক্রি কিছুটা কম। ফলে দামে বড় কোনো হেরফের হয়নি। গেল এক সপ্তাহ ধরেই পণ্যটি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। সিটাঙে বেশিরভাগ রসুন খাই আপনাদের চায়না রসুনটা। দাম বাড়তেছে না, কমতেছে না। এই গত 2 সপ্তাহ ধরে একই দামে আছে, 175 টাকা বিক্রি করতেছে। বর্তমানে আপনার 170-72 টাকা। আপনার যে ইম্পোর্ট করতেছে তারাও পড়তাও 170-এর উপরে। সেক্ষেত্রে মানে আমদানি এর সাথে বাজারের রেটটা সামঞ্জস্য আছে। আর যেটা এফেক্ট হয়েছিল সেটা 2-1 দিনের ভিতরেই ঠিক হয়ে গেছিল। সেই জন্য আপাতত তেমন কোনো একটা নাই, মার্কেটে পর্যাপ্ত মালও আছে। পরিস্থিতি স্বাভাবিক হলেও মাসের অর্ধেকটা চলে যাওয়ায় বেচাবিক্রি আশানুরূপ হচ্ছে না বলে দাবি খাতুনগঞ্জের ব্যবসায়ীদের। আর কিছুদিন পর থেকে পুরোদমে বেচাবিক্রি শুরু হবে বলে আশা তাদের। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।
স্বাভাবিক হতে শুরু করেছে রাজশাহীর বিভিন্ন ব্র্যান্ডের শোরুমের বেচাকেনা, ধীরে ধীরে বাড়ছে ক্রেতাদের উপস্থিতি। এ নিয়ে আরও জানাতে নগরীর রানী বাজার থেকে যুক্ত হয়েছেন মাসুমা আক্তার। মাসুমা, বেচাকেনা কেমন দেখছেন, বিক্রেতারা কি বলছেন, এবং যেহেতু একটা দীর্ঘ সময় পর আবার বেচা বিক্রি শুরু হয়েছে, ক্রেতারা আসছেন কিনা? মুক্তি, যেমনটি বলছিলেন আসলে যে দীর্ঘ সময় পর কিন্তু রাজশাহীতে স্বাভাবিক হতে শুরু করেছে আসলে বিভিন্ন লোকাল মার্কেটগুলোর পাশাপাশি ব্র্যান্ড চেইন শপ বা ব্র্যান্ডেড যে শপগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু বেচা বিক্রি শুরু হয়েছে এবং পরিস্থিতি যেহেতু আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে, এতে করে কিন্তু সাধারণ মানুষজনও এখন ঘর থেকে বেরিয়ে আসছেন এবং বিভিন্ন তাদের নিত্য প্রয়োজনীয় যে কেনাকাটা সেটার জন্য কিন্তু ব্র্যান্ডেড শপগুলোতেও আসছেন, পাশাপাশি যে লোকাল মার্কেটগুলো রয়েছে সেগুলোতেও যাচ্ছেন। মার্কেটের চিত্র কিন্তু বেশ খানিকটা ভিন্ন, অর্থাৎ সেখানে কিন্তু আসলে সব শ্রেণী পেশার মানুষ গেলেও এই ব্র্যান্ডেড চেইন শপগুলোতে আসলে সব ধরনের ক্রেতা চাহিদা যেমন যেটি থাকে না, শুধুমাত্র মধ্যবিত্ত বা উচ্চবিত্ত যারা রয়েছেন তারা খানিকটা স্বাচ্ছন্দ্যে বাজার বা নিত্য প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য আসলে এই সবগুলোতে আসেন। যেহেতু সেক্ষেত্রে বর্তমান যে মৌসুমটি চলছে এটি একটি বলা যায়, যেহেতু এই সিজনটিতে তেমন একটা বেচা কেনা অন্যান্য যে উৎসবকে কেন্দ্র করে যে বেচা কেনা থাকে সেটি থাকে না, তবে এই সময়টিতে কিন্তু দাঁড়িয়ে আসলে ব্র্যান্ডেড চেইন শপগুলোতেও বেচা বিক্রি বাড়ছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে যারা ক্রেতা আছে সাধারণ তারা কিন্তু আসছেন। এখানকার যারা ব্যবসায়ী বা যারা শোরুমগুলোর যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে ধীরে ধীরে মানুষের মধ্যে যে ভীতি সেটি কাটতে শুরু করেছে এবং একই সাথেই তারা বাজারে আসছেন, প্রয়োজনীয় কেনাকাটা করছেন। সেটির সংখ্যা কিন্তু তুলনামূলক বাড়ছে প্রতিদিনই বলা যায় এবং বিকেল থেকে সন্ধ্যা নাগাদ কিন্তু ক্রেতাদের একটা চাপ তারা কিন্তু অনুভব করছেন এবং যেটি কিন্তু আসলে ক্রমান্বয়ে বাড়ছে এবং ধীরে ধীরে হয়তো এই বেচা বিক্রিটি আরও বাড়বে বলে তারা মনে করছেন। এই ছিল আমার কাছে রাজশাহীর রানীবাজার এলাকা থেকে একটি ব্র্যান্ডেড চেইন শপ থেকে সর্বশেষ। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুমা আক্তার। এর সাথে এখন দুপুরের সময় হলো আরও একটা বিরতি নেবার, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত বিরতির পর। দেখছেন এখন দুপুর। বেশ কিছুদিন বন্ধ থাকবার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে ফের যাত্রী পারাপার কার্যক্রম শুরু হয়েছে, তবে এখনও পুরোদমে শুরু না হওয়ায় কমেছে রাজস্ব আদায়। এ নিয়ে আরও জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, জানাবেন কতদিন পর বন্ধ থাকার পরে যাত্রী পারাপারটি আসলে শুরু হয়েছে এবং কোন ধরনের ভিসায় মূলত যাত্রী পারাপারটি বেশি হচ্ছে? আবির, তার আগে একটু আপনাকে তথ্য দিয়ে রাখি। স্থলপথে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যাতায়াতের অন্যতম মাধ্যম এই আখাউড়া স্থলবন্দর এবং প্রতিদিন 6 থেকে 700 যাত্রী কিন্তু এই বন্দরটি ব্যবহার করে থাকেন। আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে কবে থেকে এটি বন্ধ রয়েছিল যাত্রী পারাপার, মূলত দেশের উদ্ভূত পরিস্থিতির ফলে গত 5 আগস্ট থেকে এই স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম নিয়ন্ত্রিত করে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। মূলত ওই সময়টাতে ট্যুরিস্ট ভিসা যেসব যাত্রী ছিলেন সেসব যাত্রী পারাপার কিন্তু একেবারেই বন্ধ রাখা হয়। তবে শুধুমাত্র মেডিকেল ভিসাধারী যেসব যাত্রী আসলে একেবারেই গুরুতর অসুস্থ যেসব যাত্রী ছিলেন তাদেরকে কিন্তু এই বন্দরটি ব্যবহার করতে দেওয়া হয়েছিল। তবে এখন যেটি আসার খবর যেটি হলো যে গতকাল 16 আগস্ট থেকে এই বন্দর দিয়ে আবারও কিন্তু সীমিত পরিসরে টুরিস্ট ভিসার যাত্রী পারাপার কার্যক্রমটি শুরু হয়েছে। এখন বর্তমানে প্রতিদিন 1 থেকে 150 মতো যাত্রী এই বন্দর ব্যবহার করতে পারছেন বলে আমরা ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তথ্যটি পেয়েছি। একটু জেনে রাখি আবির, আমরা কথা বলেছিলাম এখানকার যারা ইমিগ্রেশন কর্তৃপক্ষ আছেন, বিশেষ করে এই আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের যিনি ইনচার্জ আছেন মোহাম্মদ খায়রুল আলম, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যেটি বলছেন যে আসলে তারা একটি নির্দেশনার ফলে কিন্তু আসলে মানে অনাকাঙ্ক্ষিত বা দেশ থেকে নিষেধাজ্ঞা আছে এরকম কোনো যাত্রীর জন্য এই বন্দর ব্যবহার করে ভারতে পালাতে না পারে সেই জন্য কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন, যার ফলে আসলে তারা এখন টুরিস্ট ভিসার যাত্রী পারাপারটি কিন্তু তারা নিয়ন্ত্রিত করে দিয়েছেন। তবে এখন যেহেতু যাত্রী পারাপার যেহেতু সচল রাখতে হবে সেক্ষেত্রে তারা আসলে গতকাল থেকে আবারও টুরিস্ট ভিসার যাত্রী নিচ্ছেন। তবে তারা আসলে সতর্কতার জন্য তারা আসলে যাত্রীদের কিন্তু বেশ যাচাই বাছাই পর আসলে তারা ইমিগ্রেশন সম্পন্ন করছেন। এক্ষেত্রে আসলে কিন্তু এখনো পুরোদমে যাত্রী পারাপার কার্যক্রমটি শুরু করতে পারেনি বলে তিনি আমাদেরকে জেনেছেন। তবে এর ফলে কিন্তু আসলে এই যে এই আখাউড়া স্থলবন্দরে কিন্তু সরকারের রাজস্বের অন্যতম একটি খাত কিন্তু এই যাত্রী পারাপার কার্যক্রম। প্রত্যেক যাত্রীকে কিন্তু 1000 টাকা করে ভ্রমণ করতে দিতে হয় ভারত ভ্রমণের ক্ষেত্রে। এখন যেহেতু গত 10 দিন ধরে যেহেতু যাত্রী পারাপার নিয়ন্ত্রিত ছিল, অর্থাৎ যাত্রী কিন্তু অনেকাংশে কম ছিল, মাত্র 100 থেকে 150 মতো যাত্রী পারাপার হয়েছিল, যার ফলে আসলে কিন্তু প্রতিদিন অন্তত 2.5 থেকে 3 লাখ অন্তত 3 থেকে 4 লাখ টাকার কিন্তু
3 থেকে 4 লাখ টাকা কিন্তু ক্ষতি হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। সব মিলে গত 10 দিন অন্তত 30 লাখ টাকার ক্ষতি হয়েছে এই ভ্রমণ কর বাবদ। তো আবির, আমার কাছে এই ছিল আখাউড়া স্থলবন্দর থেকে যাত্রী পারাপার সংক্রান্ত সবশেষ তথ্য। আখাউড়া স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে যাত্রী পারাপার, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল সঞ্জয়। আবির, আমরা জানি যে ভারতে একজন চিকিৎসককে প্রথমে ধর্ষণ এবং হত্যার ঘটনার বিচারের দাবিতে কিন্তু এই মুহূর্তে পুরো আন্দোলনে উত্তাল রয়েছে ভারতের পরিস্থিতি, এবং চিকিৎসকদের নিরাপত্তা যে আইন রয়েছে সেটি প্রণয়নের দাবিতে 24 ঘন্টার কর্মবিরতি চলছে। এবং মমতার বিরুদ্ধে আন্দোলনের উপর যে চাপ প্রয়োগ করার সেটিরও কিন্তু অভিযোগ রয়েছে। এ নিয়ে প্রতিবেদন থাকছে বিরতির পর। একটু পর সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সংহতি জানিয়ে 24 ঘন্টা কর্মবিরতির ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর কাছে সন্দেহভাজন কয়েক ইন্টার্ন ও চিকিৎসকের তালিকা দিয়েছে নিহতের পরিবার। ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে। এদিকে আন্দোলন দমাতে চিকিৎসক বদলির অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। নাফি আরমান মনন জানাবেন বিস্তারিত। আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে হত্যার ঘটনায় উত্তাপ ছড়িয়ে পড়ছে গোটা ভারতে। দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার রাতেও দেশের বিভিন্ন সড়ক দখলে নেয় আন্দোলনকারীরা। সুষ্ঠু বিচারের দাবির পাশাপাশি স্লোগান ছিল মমতার পদত্যাগেরও। আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে শনিবার 24 ঘন্টা কর্মবিরতির ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ। ভারতের সবচেয়ে বড় চিকিৎসক সংগঠনের দাবি, আইন প্রণয়নের মাধ্যমে বিমানবন্দরের মতো নিরাপত্তা নিশ্চিত করতে হবে হাসপাতালে। 36 ঘন্টা শিফট পুনর্বিবেচনার দাবিও জানিয়েছেন তারা। রোববার স্থানীয় সময় ভোর 6টা পর্যন্ত বন্ধ থাকবে জরুরি ছাড়া সব ধরনের সেবা। जिसने भी ये सब किया है उसको जहाँ भी वो मिले उसको फांसी चढ़ा दी जाए। सीपीए रूल अप्लाई होना चाहिए। एक्चुअली जो भी हुआ है ये बहुत ही शर्मसार घटना है। क्योंकि हम तो निकलेंगे काम पर, हम तो जाएंगे, हमें अपना काम करना है, हम आगे बढ़ना चाहते हैं, तो इस डर की वजह से हम घर में तो नहीं रह सकते, तो हमें सुरक्षा चाहिए, इसी वजह से हम प्रोटेस्ट पे हैं। Proper CCTV should be installed in every corner of the hospital and also security guards should be more efficient, that we demand in every hospital. How will we work like this? We doctors are very insecure right now. Night duties are like so scary for us. ধর্ষণ ও হত্যার ঘটনায় নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা বলেছে গোয়েন্দা সংস্থা সিবিআই। নিহতের পরিবারের ধারণা, এই কাজে জড়িত ছিলেন হাসপাতালের কয়েকজন ইন্টার্ন ও চিকিৎসক। শুক্রবার থেকে 30 সন্দেহভাজনের তালিকা তৈরি করেছে সিবিআই। এরই মধ্যে টানা 16 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এদিকে আন্দোলন দুর্বল করতে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুক্রবার 43 চিকিৎসককে বদলি করে মমতা প্রশাসন, যাদের প্রায় সবাই জড়িত ছিলেন আন্দোলনের সঙ্গে। নাফি আরমান মনন, এখন বিশ্ব। খেলার প্রসঙ্গ, রিয়াল কিংবা বার্সা নয়, ম্যান সিটি কিংবা ম্যান ইউ নয়, 2023-24 মৌসুমে সর্বোচ্চ বেতনভোগী কোচদের তালিকার শীর্ষে রয়েছে আতলেটিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনে। তিনি আয় করেছেন $30 মিলিয়ন। সবচেয়ে বেশি আয় করা কোচদের তালিকায় আরও আছে মানচিনি, গার্দিওলা ও টুখেলদের নাম। আর জানাচ্ছেন এসকে শাওন। বিশ্বের নামি দামি ফুটবল ক্লাবগুলো খেলার মান ধরে রাখতে খেলোয়াড়দের পাশাপাশি কোচদের পেছনেও মোটা অঙ্কের অর্থ ব্যয় করে। সেটার পরিমাণ অনেক সময় সেরা ফুটবলারদের চেয়েও বেশি হয়ে যায়। এই যেমন দিয়েগো সিমিওনে। 2023-24 মৌসুমে তিনি আতলেটিকো মাদ্রিদ থেকে কামিয়েছেন $30 মিলিয়ন, যা কিনা কোচদের মধ্যে সর্বোচ্চ। আর্জেন্টাইন এই কোচের তালিমেই ট্রফির জন্য লড়াই করতে পারছে স্প্যানিশ ক্লাবটি। 2011 সালে দায়িত্ব নেয়া সিমিওনে এখন পর্যন্ত 8টি ট্রফি জিতিয়েছেন আতলেটিকো মাদ্রিদকে। ইতালিয়ান কোচ রবার্তো মানচিনি কোনো ক্লাবে কোচিং করাচ্ছেন না, তবুও সবশেষ মৌসুমে তিনি আয় করেছেন $25 মিলিয়ন।
সৌদি আরবের ক্লাবগুলো শুধু টাকা ঢালছে না, দেশটির জাতীয় দলও যে কারি অর্থ ব্যয় করছে মানচিনি সেটার বড় প্রমাণ। এর আগে ইতালি ফুটবল দল ছাড়াও নামিদামি ক্লাবে কোচিং করিয়েছেন রবার্টো মানচিনি। ক্লাব ফুটবলে অন্যতম সফল কোচ পেপ গার্দিওলা। বার্সা, বায়ার্ন মিউনিক আর ম্যান সিটি 3 ক্লাবকে এ পর্যন্ত 39টি ট্রফি জিতিয়েছেন এই স্প্যানিশ কোচ। ইংলিশ ক্লাব ম্যান সিটি থেকে 2023-24 মৌসুমে তার উপার্জন হয়েছে $22 মিলিয়ন। ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক দাপুটে ক্লাব লিভারপুল। গেল মৌসুম পর্যন্ত দলটির ম্যানেজারের দায়িত্ব সামলেছেন ইয়র্গেন ক্লপ। বিদায়ী মৌসুমে ক্লপ আয় করে গেছেন $18 মিলিয়ন। ডাগআউটে না থাকলেও লিভারপুল ফাউন্ডেশনের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার কথা রয়েছে এই জার্মান কোচের। 2023-24 মৌসুমে সর্বোচ্চ বেতনভোগীদের মধ্যে সেরা 10-এ আরও আছে টেন হাগ, আনচেলত্তি, টুখেলদের মতো তারকা কোচের নাম। এসকে শাওন, এখন। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।